সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগত জানাচ্ছি। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মরুভূমিতে যুদ্ধের আগুন জ্বলছে, আর এই উত্তপ্ত পরিস্থিতিতে হঠাৎ করেই সুর বদলাচ্ছেন টেম্পু কাকু। যে যুদ্ধের আগুন তিনি নিজেই জ্বালিয়েছিলেন, এখন কি সেই আগুনের ছ্যাঁকা নিজের গায়ে পড়তেই পিছু হটার চেষ্টা করছেন তিনি? হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা বাড়ছে, তেলের দামের আগুন আর ইরানের নতুন হুঁশিয়ারি, সব মিলিয়ে এখন টেম্পু কাকু যেন এক অদৃশ্য চাপের ফাঁদে আটকে গিয়েছেন। সবকিছু শুরু হয়েছিল আত্মবিশ্বাস দিয়ে। ওয়াশিংটন বিশ্বাস করেছিল ইরানকে চাপের মুখে ফেলতে খুব বেশি সময় লাগবে না। ম্যাক্সিমাম প্রেশার এই নীতিকে সামনে রেখে মার্কিন প্রশাসন একের পর এক নিষেধাজ্ঞা, সামরিক মোতায়েন আর কূটনৈতিক চাপ প্রয়োগ করতে থাকে। তাদের ধারণা ছিল ইরান অর্থনৈতিকভাবে ভেঙে পড়বে এবং শেষ পর্যন্ত আলোচনার টেবিলে মাথা নত করবে। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। ইরান সরাসরি যুদ্ধের পথে না গিয়ে নির্বাচন করল এক ভিন্ন কৌশল, যার নাম অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার, যেখানে শক্তির লড়াই হয় না ট্যাঙ্ক বনাম ট্যাঙ্কে, বরং লড়াইটা হয় অর্থনীতি, প্রযুক্তি এবং কৌশলগত অবস্থান দিয়ে। হরমুজ প্রণালী একটি সরু জলপথ, কিন্তু এর গুরুত্ব অপরিসীম। বিশ্বের প্রায় 20% তেল এই পথ দিয়ে পরিবহন হয়। অর্থাৎ এই একটি জায়গা বন্ধ হলে বিশ্ব অর্থনীতির শ্বাস বন্ধ হয়ে যেতে পারে। ইরান ঠিক এই জায়গাটাকে বানিয়েছে তার প্রধান অস্ত্র। সরাসরি যুদ্ধ না করে তারা এমন এক পরিস্থিতি তৈরি করেছে যেখানে জাহাজ চলাচল অনিশ্চিত, বিমা খরচ আকাশ ছোঁয়া, আর আন্তর্জাতিক বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এক সময় যেখানে প্রতিদিন শতাধিক জাহাজ চলাচল করত, এখন সেখানে হাতে গোনা কয়েকটি জাহাজ ঝুঁকি নিয়ে পার হচ্ছে। যুদ্ধের আসল চাপ শুরু হলো আমেরিকার ভেতরেই। তেলের দাম হঠাৎ করে বাড়তে শুরু করলো। পেট্রোল পাম্পে দাঁড়িয়ে সাধারণ মানুষ বুঝতে পারল এই যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যে নয়, এটা তাদের পকেটের যুদ্ধ। প্রতি গ্যালন তেলের দাম যখন প্রায় $4 ছুঁয়ে ফেলল, তখন সেটা শুধু একটা সংখ্যা ছিল না, এটা ছিল ক্ষোভের আগুন। ট্রাক চালক, শ্রমিক, মধ্যবিত্ত পরিবার সবাই অনুভব করতে লাগলো চাপ। রাজনৈতিক বিশ্লেষকরা বলতে শুরু করলেন এই অর্থনৈতিক চাপই হতে পারে টেম্পু কাকুর জন্য সবচাইতে বড় হুমকি। কারণ যুদ্ধ জেতা না জেতা গুরুত্বপূর্ণ নয়, নির্বাচন জেতাই সবচাইতে বড় যুদ্ধ। হোয়াইট হাউস দাবি করছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী হরমুজ প্রণালী আবার সচল হচ্ছে, জাহাজ চলাচল বাড়ছে, কিন্তু ডেটা বলছিল অন্য কথা। আন্তর্জাতিক ট্র্যাকিং সিস্টেম দেখাচ্ছিল বাস্তবে জাহাজের সংখ্যা নেমে এসেছে ভয়ঙ্করভাবে। অনেক জাহাজ তাদের ট্রান্সপন্ডার বন্ধ করে চুপিসারে পার হওয়ার চেষ্টা করছে। এটি শুধু ঝুঁকির ইঙ্গিত নয়, এটা এক ধরনের অদৃশ্য যুদ্ধ। বিশ্লেষকদের মতে ইরান সিগন্যাল জ্যামিং, ড্রোন নজরদারি এবং মনস্তাত্ত্বিক চাপ ব্যবহার করে এই পুরো অঞ্চলের নিয়ন্ত্রণ তৈরি করেছে। এই সংঘাত হঠাৎ করেই নতুন দিকে মোড় নেয়। ইরানের সামরিক বাহিনীর একটি অংশ বা আইআরজিসি স্পষ্ট করে জানিয়ে দেয় তাদের লক্ষ্য শুধু সামরিক ঘাঁটি নয়। তারা অভিযোগ করে মার্কিন প্রযুক্তির কোম্পানিগুলো যুদ্ধের ময়দানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এআই, স্যাটেলাইট ডেটা, সার্ভেইলেন্স সব কিছু মিলিয়ে তৈরি হচ্ছে এক নতুন যুদ্ধক্ষেত্র। ফলে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এই সংঘাতের অংশ হয়ে উঠেছে। এই হুমকি বাস্তব হোক বা মনস্তাত্ত্বিক, এর প্রভাব ভয়াবহ। কারণ সিলিকন ভ্যালি আক্রান্ত মানে শেয়ার বাজারে ধস, বিশ্ব অর্থনীতিতে কম্পন। এখন টেম্পু কাকু দাঁড়িয়ে আছেন এমন এক অদ্ভুত পরিস্থিতিতে যেখানে একদিকে যুদ্ধ চালিয়ে গেলে অর্থনীতি আরও ক্ষতিগ্রস্ত হবে, আবার অন্যদিকে পিছু হটলে দুর্বল নেতা তকমা লাগতে পারে। এই দ্বিধার মাঝেই তৈরি হচ্ছে একটি নতুন কৌশল, যার নাম ডিপ্লোম্যাটিক ভিক্টোরি ন্যারেটিভ। মানে বাস্তবে পিছু হটে বিশ্বের সামনে এটাকে কূটনৈতিক সাফল্য হিসেবে তুলে ধরা। আর এটা নতুন কিছু নয়, ইতিহাসে বহু নেতা এই পথ ব্যবহার করেছেন এর পূর্বেই।
যুদ্ধের সময় সবচেয়ে বড় শক্তি হলো মিত্রদের সমর্থন, কিন্তু এখানে টেম্পুকাকু পাচ্ছেন ভিন্ন অভিজ্ঞতা। ইউরোপের অনেক দেশ স্পষ্ট করে জানিয়ে দিয়েছে তারা সরাসরি এই সংঘাতে জড়াবে না। কেউ কেউ আকাশসীমা ব্যবহারের সীমাবদ্ধতাও জানিয়ে দিয়েছে, কেউ আবার রাজনৈতিকভাবে দূরত্ব বজায় রেখেছে। ফলে টেম্পুকাকুর দেশ অনেকটাই একা হয়ে পড়েছে এবং এই একাকিত্ব যুদ্ধের কৌশলকে আরও জটিল করে তুলেছে। ইরান বুঝে গিয়েছে সরাসরি সংঘর্ষে যুক্তরাষ্ট্রকে হারানো সম্ভব নয়, তাই তারা বেছে নিয়েছে প্রেসার পয়েন্টস স্ট্র্যাটেজি, যেখানে লক্ষ্যবস্তু তেল সরবরাহ, আন্তর্জাতিক বাণিজ্য, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং প্রযুক্তি নির্ভরতা। এই 4টি জায়গায় চাপ তৈরি করে তারা পুরো খেলার নিয়ম বদলে দিয়েছে। যুদ্ধ এখন 1 মাসেরও অধিক সময় পার করেছে এবং সময় যত এগোচ্ছে চাপ ততই বাড়ছে। বিশ্লেষকদের মতে এই ধরনের সংঘাত দীর্ঘস্থায়ী হলে এর ক্ষতি বহুগুণ বৃদ্ধি পায়। তাই ওয়াশিংটনের ভেতরে একটি প্রবণতা স্পষ্ট হচ্ছে, আর সেটা হচ্ছে এক্সিট স্ট্র্যাটেজি, মানে কিভাবে দ্রুত এই সংঘাত থেকে বের হওয়া যায়। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, এই যুদ্ধ কি সত্যিই প্রয়োজন ছিল, নাকি এটা ছিল এক ভুল হিসাব? টেম্পুকাকু কি এই পরিস্থিতি থেকে নিজেকে রক্ষা করতে পারবেন, নাকি ইতিহাস তাকে মনে রাখবে একজন নেতা হিসেবে যিনি মধ্যপ্রাচ্যে শক্তি দেখাতে গিয়ে নিজের দেশের অর্থনীতিকেই ঝুঁকির মুখে ফেলেছিলেন? মধ্যপ্রাচ্যের বালুকা বেলায় যুদ্ধ এখনও শেষ হয়নি, কিন্তু খেলার নিয়ম এখন পুরোপুরি বদলে গিয়েছে। যুদ্ধ কখনো শুধু অস্ত্র দিয়ে জেতা যায় না, কখনো কখনো সবচেয়ে বড় অস্ত্র হয় অর্থনীতি, সময় এবং ধৈর্য। বন্ধুরা, আপনারা কি মনে করছেন? আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে আমাদেরকে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকন নোটিফিকেশন অন করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।